সঙ্গে যুক্ত আছেন নেতা 90-এর মহানায়ক আমাদের সকলের প্রিয় জনাব হাবিবুর রহমান হাবিব, আমাদের সাথে যুক্ত আছেন সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম, আমাদের সাথে যুক্ত আছেন কুয়েত প্রবাসী কিং ফয়সাল, আমাদের সাথে যুক্ত আছেন ফ্রান্স প্রবাসী মামুন মিয়া, আমাদের সঙ্গে যুক্ত হবেন সৌদি প্রবাসী দুলাল সহ আমরা সকলকেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, বাংলাদেশের রাজনীতির কোন পথে, আমরা আজকে এই বিষয়টি নির্ধারণ করেছি আজকে ভার্চুয়াল টক শো। আমরা প্রথমে যেতে চাচ্ছি আমাদের হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হাবিব ভাই, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে 90 যখন বাংলাদেশের গণতন্ত্রের সংকট ছিল, সেই সংকট মুহূর্তে আপনাদের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হয়েছে এবং গণতন্ত্র মুক্তি পেয়েছে, কিন্তু আমরা দেখলাম যে সেই গণতন্ত্র আবার সেই গণতন্ত্র এখন আর গণতন্ত্রের জায়গা নেই, আবার বঙ্গোপসাগরে বর্তমান বাংলাদেশের গণতন্ত্র কি ফিরে আসবে কিনা। এবং আজকে যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগের মাহবুবুল হক হানিফ সাহেব গতকালকে একটি মন্তব্য করেছেন, সেটি হলো যে শেখ হাসিনা শারীরিক ক্ষমতায় থাকা পর্যন্ত তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। এই বক্তব্যের মধ্যে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন আমরা জানি না। এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন সেটা আপনার কাছে জানবো। আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি যে তিনি আজকে বলেছেন যে বিএনপি আর কখনো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। এই দুটি বক্তব্য সে কিভাবে দিয়েছে আমরা জানি না, কিন্তু দর্শক এবং আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এটার ব্যাখ্যা। জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে রফিকুল ইসলাম রিপন আজকের এই অনুষ্ঠান সঞ্চালন করছেন, তাকে আমার ধন্যবাদ। আজকের সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, দেশে দেশে বাইরে দেখছেন, তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। মাহবুবুল হক হানিফ সাহেব যে কথাটি বলেছেন সত্য কথাই বলেছেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতা থাকবেন, তার ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই। আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন তখনই সরবেন। হানিফ সাহেবের কথা ঠিক আছে, হানিফ সাহেব বলতেই পারেন যে, কিন্তু মহান আল্লাহ পাক ভাগ্যে কি রেখেছেন তা তো কেউ বলতে পারবে না। তবে যে অহমিকা ভরে যে কথাটি বলেছে, এই কথাটি অত্যন্ত গর্হিত কথা। এই কথা বলতে পারে না একজন মুসলমান হোক। অবশ্য আওয়ামী লীগ আর মুসলমানের ভিতরে কিছুটা পার্থক্য মানুষ এখন খুঁজে বের করতেছে, তা সেই হিসাবে এখন হানিফ সাহেব বলছেন, এখন সেই কথাটার কাছে আর কিভাবে ব্যাখ্যা করবো। আর বিএনপি কোন রাষ্ট্রীয় ক্ষমতা যাবে না যে কথাটি বলেছেন, সে কথাটা হানিফ সাহেব ঠিকই বলেছেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা কোনদিন যাবে না, ওনারা এইভাবেই বলবেন। আমরা একসময় বলেছিলাম যে আওয়ামী লীগ 21 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, বিএনপি আর 42 বছরের ভিতরে আসতে পারবে না বলেছিলাম তো, কিন্তু তাকে হয়েছে বিএনপি ক্ষমতা, আওয়ামী লীগ ক্ষমতা। তো ওনারা যেটা বলছেন, ওনার কথা বলেছেন, কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ অবশ্যই আসবে। এদেশে জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সমর্থন নেই, প্রশাসনের উপর নির্ভর করে বিএনপি ক্ষমতা আসবে না। ওনাদের মতো ওনারা আজকে যে রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, এই যে কথা বলে, ওনাদের মান সম্মান লজ্জা শরম কিচ্ছু নাই। এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় ভোট ডাকাত, ভোট চোর। এরা বলে কি করে, মুখে আনতেও তো লজ্জা করে না। এই যে উপনির্বাচন গুলি হলো, আমি করলাম, আমার ওখানে উপনির্বাচন হলো উপজেলা, 2022-17টা ভোট দিয়েছে, অনেক ভোট দিয়েছে, এত ভোট দেওয়ার দরকার ছিল না। তো চোর চুরি করলে কিছু নমুনা রেখে যায়, তো এটা এমনই চোরের চোর যে নমুনা যে এটা তোমার একটা পাগলও বিশ্বাস করে না। এবং এইসব দিয়ে খুব মজা হয়েছে, এইসব দিয়ে যে মানে মুক্তিযোদ্ধাদের মনোনয়ন দেওয়ার হিড়িক পড়ছে। এর আগে যিনি এমপি নির্বাচন করলেন উনিও মুক্তিযোদ্ধা, উপজেলা নির্বাচন যিনি করলেন উনিও মুক্তিযোদ্ধা, আবার পৌরসভা দিবেন তাকেও মুক্তিযোদ্ধা।
এই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, শেষ বয়সে এদেরকে ইমান হারা করে কবরে পাঠাবে। তাই একজন মুক্তিযোদ্ধা মিথ্যা কথা বলতে পারে না, একজন মুক্তিযোদ্ধা অন্যের অধিকার কেড়ে নিতে পারে না। কিন্তু এমন একটা সিস্টেমে ফেলে দিয়েছে, এই মুক্তিযোদ্ধারা জয়লাভ করতেছে প্রশাসনের সহযোগিতায়, হয়েই মিথ্যা কথা বলা শুরু করেছে। তাহলে মিথ্যা কথা বলার কারণ তার অর্জন যেটি, সে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তান কিন্তু বারে বারে বিতর্কিত হচ্ছে, মিথ্যা কথা বলতো। এলাকার মানুষ এমন ভাবে এদেরকে ঘৃণা করা শুরু করেছে যে মানুষ কি বলবো, মানুষের হাতের কাছে কিছু পেতো, মানুষ সুযোগ পেত, যদি কোনদিন পায় সেদিন তাদের এই মিথ্যাচার জবাব কিন্তু মানুষ দিবে। এবং আমার ওখানে উপজেলা নির্বাচনে যিনি জিতলেন প্রায় ৯৭,০০০ ভোট নিয়ে, আমি তো চ্যালেঞ্জ করি এলাকা থেকে, আমি লাইভে বলেছি যে প্রত্যেকটি কেন্দ্রে ১,০০০ করে ১০০ করে মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, সেখানে ২,৫০০, ৩,০০০, ২৭০০ করে ভোট নিয়েছেন। তো একটি জিনিস, মানুষ যে ভোট কেন্দ্রে যাওয়া বিমুখ হয়েছে, শুধু বিএনপি তো না, আওয়ামী লীগও যায় না। রিপন তো আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমি ২০১৮ সালে নির্বাচন করেছিলাম, আমি ঢাকায় ছিলাম, ওখানে ভোট ২টার সময় ছেড়ে দিয়েছিলাম, তারপরেও ৩১২২ ভোট ছিল ওখানে দেওয়া হয়েছিল। এর আগে আমি ইলেকশন করেছি ৩,০৩২ বেশি, কোনদিন অল্প ভোট ছিল, তখন ৩,০০০ কম, কোনদিন ওই সেন্টারে আমি যাকেই বলি তাকেই দেয়। এবার আমি বাড়িতে ছিলাম, আমি ভোট দিতে গেছি, মানুষজন ভোট কেন্দ্রে যায় না। আমি যখন ৩টা ভোট দিতে গেলাম, কোন সেন্টার মানুষ নেই। মানুষের কথা, এই সেন্টারে গেলে তো আমরা ৩-৪ হাজার ভোট আমরা দেবই, কিন্তু ওরা যেহেতু যায় না, আমরাও যাব না। আর ওরা ভোট চুরি করে নিয়ে যায়, পার্সেন্টেজ রেজাল্ট ওদের পক্ষে যায়। তো দু একজন আমার দুষ্টুমি করে বলেছে, এখন প্রচন্ড শীতের দিন, আপনি যদি পুকুরে ঝাঁপ দিতে বলেন তাও আমি ঝাঁপ দিতে রাজি আছি, কিন্তু ভোট আমি দেবো না। এই যে প্রত্যাখ্যান করা ভোট। আরেকজনকে বললাম, যাই তুমি এখানে বসে বসে চা খাচ্ছ, যাও ভোট দিয়ে আসো, তো যা গরম চা কেটলি ধরে মাথায় ঢালেন, তাও আমি সহ্য করবো, কিন্তু ভোট আমি দিতে না। এই যে মানুষের ভোটের প্রতি যে অনীহা, কেন? এই সরকারের এই যে নির্মমতা, মানে ভোট কেন্দ্রে যায়নি। যেমন আমি বলি যে আমার কেন্দ্রে ৪১৩টা ভোট পড়েছে, যেখানে আমি 18 সালে ভোট নিজে পেয়েছি ৩১২২। এই ৪১৩টা কেন্দ্রে ঈশ্বরদী যতগুলি কেন্দ্র আছে, ৪১৩টা ভোটই সর্বোচ্চ ভোট একটা কেন্দ্রে গিয়েছে, সেখানে আমরা ধানশীষ ফার্স্ট হয়েছে। আর একটি সেন্টারে, এবং এই একটি সেন্টারে ভোট কাটা হয়নি, কাটতে এসেছিল ৩-৪ বার করে, এমপি এসেছিল, উপজেলা চেয়ারম্যান এসেছিল, লাস্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কাটতে চেয়েছে, কিন্তু ওখানকার প্রশাসন এবং ওখানকার প্রিজাইডিং অফিসার এখানে ভোট কাটতে দেওয়া যাবে না। আর আওয়ামী লীগের ওখানে যারা ছিলেন তারাও বলেছে যে না, আমরা এখানে হাবিব ভাই বাড়িতে আছে, ভোট এখানে আমরা কাটার দরকার নাই। এই যে এই সম্মানটুকু দেখাচ্ছে। তাহলে আমার ওখানে ভোট কাস্ট হলো, মহিলা সেন্টারে হলো 4%, আর পুরুষ হলো 6%। আর এর আগে আমি তো বলতাম 2018 সালের নির্বাচনের পর লক্ষ্মীকুণ্ডা একটা সেন্টার আছে, যেটা সাবেক মন্ত্রী এমপির কেন্দ্র, ভোট কেন্দ্র, সেখানে 2018 সালে ভোট পেয়েছিল, ভোট নিয়েছিল মনে হয় 3700। এবার ভোট ওখানে হয়েছে, কত কাটতে দেয়নি, এমপির ভাই কাটতে দেয়নি। এবং গত উপনির্বাচন হলো, সেখানেও ভোট পেয়েছিল 32-3300 নিয়ে গেছে। আর এবার ভোট কাটতে দেয়নি, বিএনপি কে দিয়েছে, বিএনপি পেয়েছে 4টা, আর আওয়ামী লীগ 260টা। এখন যদি আমি প্রশ্ন করি যে 2018 সালে 3700 ভোট নিলেন, এখন 240টা কেন? তাহলে কোনটা ঠিক? ওইটা ঠিক না এটা ঠিক? এইটাই ঠিক। আওয়ামী লীগের ভোট হলো 260টা, আর যেটা নিয়েছিল 3700 ওটা ঠিক না। এটা পরে যেটা 32 সেটা ঠিক না, এইটা হলো ঠিক। আমার ওখানে যে ভোটটি পড়েছে, হ্যাঁ মানুষ এটিগুলো ভোট দিয়েছে, 4% আর 6%, আর ওখানে 7%। এবং দেখেন ওর পাশে একটা কেন্দ্র আছে, পাকুড়ার ভোট কেন্দ্র, সেখানে আবার ভোট পড়েছে 70%। তাই বলে এই মুক্তিযোদ্ধা এক জায়গায় পরে 6%, 7%, তার 1 ঘন্টা পরে পরে 70%, ওই প্রিজাইডিং অফিসার আপনার ছেলে মেয়েদেরকে জবাবটা কি দিবেন? এই যে জায়গায় চলে গেছে, কোন জায়গায় 1 ভোট, 2 ভোট, 3 ভোট, 5 ভোট। আওয়ামী লীগের এই যে বলতেছে না, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে তখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, এবং রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। আওয়ামী লীগ তো চিরদিন রাষ্ট্রীয়, শেখ হাসিনা চিরদিন থাকবে না। থাকবে না, কখন কিভাবে যাবে বলা কিন্তু খুব মুশকিল। চুরির একটা সীমা আছে, এমন জায়গায় তারা চলে গেছে, বাংলাদেশের ভোট ব্যবস্থা, গণতন্ত্র, স্বাধীনতা, সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। এটা কতদিন, এভাবে কতদিন চলবে?
প্রশাসন ছাড়া আসুক না কেন? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি যে সারা ঈশ্বরদী থানায় 10,000 ভোটও কাজ করেনি, কোন সেন্টারে 100, কোন সেন্টারে ভোটার যায়নি, এই 2টা কেন্দ্র বাদে। আমার ওখানে আমি একটা সেন্টার ভোট পেয়েছিলাম 2018 সালে, ওখানে আমার ভোট হলো 23টা। কেন? যে ভোট দেবো না। ওই যে বললাম, গরম চা মাথার উপর ঢালেন কেটলি ধরে গরম পানি, তাও ভোট দিতে সেন্টারে যাবো না, আশপাশ দিয়ে ঘুরবো, ভোট দেবো না। ঠান্ডা পুকুর মধ্যে ঝাঁপ দেবো, তা ভোট দেবো না। এই যে আওয়ামী লীগ এই জায়গাটা নিয়ে গেছে, এর বিচার বাংলাদেশের মানুষ অবশ্যই করবে, এবং তাদের যে অহমিকা, এই অহমিকা ভেঙে যাবে। আর শেখ হাসিনা বেঁচে থাকার অবস্থায় ক্ষমতা থাকবেন না, আর বিএনপি অবশ্যই জনগণের ভোটের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে ক্ষমতা আসবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তার বাবা দেশে অবশ্যই বীরের মতো একদিন ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অবশ্যই মুক্ত জীবন যাপন করবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অতএব ধন্যবাদ হাবিব ভাই। আমি এটুকু বলেই অন্য অতিথি যারা আছেন তাদের সুযোগ দিতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ হাবিব ভাই। আমরা এখন মামুন মিয়ার কাছে যেতে চাচ্ছি। মামুন ভাই, আপনার মাইকটা অন করেন। মামুন ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে প্রধান নির্বাচন কমিশনার, তিনি কিন্তু এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন, এবং তিনি কিন্তু 18 কোটি মানুষকে সাক্ষী রেখে যে ভোট চুরি করেছেন, ডাকাতি করেছেন, তারপরেও তিনি বলছেন যে ভোট সুষ্ঠু হচ্ছেন। এই বক্তব্যের সঙ্গে আপনি একমত কিনা? ধন্যবাদ। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকের ভার্চুয়াল প্রোগ্রামের উপস্থাপক জনাব রকিবুল ইসলাম রিপন ভাই, সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং 90-এর গণ আন্দোলনের সক্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, সাথে আছেন জাহাঙ্গীর আলম ভাই, দুলাল সিদ্দিক ভাই এবং কিং ফয়সাল ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, দেশের জনগণের প্রতি সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। রিপন ভাই, আপনি যে কথাটা বলছেন যে নির্বাচন কমিশনার যে ভোট নির্বাচন পরিচালনা করছেন, সেটা মূল কথা যে গ্রহণযোগ্যতা এবং কি, আমি তো মনে করি যে ওনাকে নির্বাচন কমিশনার মানে বলতেও আমার একটু দ্বিধাবোধ হয়, কারণ উনি যতগুলো নির্বাচন পরিচালনা করেছেন সেটি একটি হাস্যকর বিষয়, এবং এই ধরনের নির্বাচন করার যৌক্তিকতা কি সেটাও আমি বুঝি না। কেন এই নির্বাচনগুলো করা হচ্ছে? এই নির্বাচনে কি হচ্ছে? দেশের যে অর্থ, এই অর্থগুলো ব্যয় হচ্ছে অপ্রয়োজনীয় কাজে। এইভাবে নির্বাচন করার চাইতে না করাই ভালো। যেমন যেটা করছেন আপনার, একসময় দেখা গেছে যে স্বৈরশাসক তো আপনার এরশাদও ছিলেন স্বৈরশাসক, কিন্তু তার মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল। সে এই ধরনের নাটকীয় নির্বাচন করেননি। সে ক্ষমতা ছিলেন, দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় ছিলেন, জোরপূর্বক ছিলেন, কিন্তু এই ধরনের ভণ্ডামি তিনি করেন নাই। যে আমাদের যে নির্বাচন কমিশনার উনি যা করেন, ওনার এই নির্বাচনী এক ধরনের সিনেমার মতোই যেটাকে বলা যায়। আমি ওনার এই নির্বাচনকে আমি গ্রহণযোগ্যতা মনে করি না কোনোভাবেই। কারণ আজকে দেখেন বাংলাদেশ এই নির্বাচনের যে অর্থ, এগুলো কোথা থেকে আসে, বা এই দেশ বর্তমানে কিভাবে চলছে? এই দেশ চলছে একমাত্র আমাদের প্রবাসীদের রেমিটেন্সের কারণে। আপনারা দেখেন গত মাসেও, এই করোনার মধ্যেও বাংলাদেশে গত মাসে $2 বিলিয়ন প্রবাসীরা দেশে পাঠাইছে। $2 বিলিয়ন। তো এই টাকাগুলো দিয়ে আমরা বিশেষ করে আমরা দেশে বিদেশে যারা পরিশ্রম করি, আমরা জানি সবাই অত্যন্ত পরিশ্রম করে অর্থগুলো প্রেরণ করে দেশে। আমাদের চিন্তা চেতনা যেটি হচ্ছে যে আমরা একটা উন্নত দেশে বসবাস করি, সেই সাথে আমার দেশও যেন উন্নত হয়, আমার দেশের সাধারণ মানুষও যেন উন্নত জীবন যাপন করে। সেই কারণে আমরা এত পরিশ্রম করে দেশে অর্থ প্রেরণ করি, যে আমাদের পরিবার, আমাদের দেশের ভাই বোনেরা
শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। কিন্তু আমাদের দেশে সেই রেমিটেন্স গুলো সঠিকভাবে ব্যয় হচ্ছে না। আমি একটা মানে অত্যন্ত দুঃখের সঙ্গে একটা কথা বলি আপনাদেরকে, এটা রাজনৈতিক কথার মধ্যে আসে না, তবু আমি বলি কথাটা, খুব অল্প সময় চেষ্টা করবো। যে আমাদের দেশের দেখেন চিকিৎসা ব্যবস্থা, আমার খুব কষ্ট হয় যখন দেখি, আমি একটি ঘটনা বলি, আমার প্রতিবেশী এদেশে যাকে বলে ভুয়াজা, উনি একটি কুকুর নিয়ে যাচ্ছেন। তা আমি ওরা বললাম যে সালাম, মানে দেশে সালাম বুঝু আর কি, বুঝু আপনি কোথায় যাচ্ছেন? উনি বলছেন যে ডাক্তারের কাছে যাচ্ছি। তা আমি বললাম আপনার কি হয়েছে হঠাৎ ডাক্তারের কাছে? কয় না ডাক্তারের কাছে না, কুকুরকে নিয়ে যাচ্ছি। আমি বললাম কুকুরে কি হয়েছে? উনি বললেন যে না, কুকুরের কিছু হয়নি, ওকে মেডিকেল চেক আপ করানোর জন্য নিচ্ছি। বুঝছেন হাই ভাই, কুকুরের কিছু হয় নাই, কুকুরের শারীরিক অবস্থা ভালো আছে কিনা সেটা টেস্ট করার জন্য সে ডাক্তারের কাছে নিচ্ছে পশু হাসপাতালে চেক আপ করার জন্য। তো তখন আমার বিশ্বাস করেন, আমার মানে ভিতরে মানে কান্নার অবস্থায় আছে যে এদেশের মানুষ কুকুরকে তার ট্রিটমেন্ট করার জন্য নিচ্ছে, অথচ আমাদের দেশে অনেক মানে গর্ভবতী মহিলাকে আমি দেখেছি বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে দেখেছি যে চিকিৎসার অভাবে টয়লেটের ভিতরে আপনার হচ্ছে, ডেলিভারি করছে। এবং এই যে মর্মান্তিক ঘটনাগুলো দেখে আমরা খুব মর্মাহত হই যে কবে আমাদের দেশ উন্নত হবে, কবে মানুষ উন্নত জীবনযাপন পালন করবে। কিন্তু বর্তমানে আমাদের এই যে নাটকীয় নির্বাচনের মাধ্যমে দেশকে এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা প্রতি বছর ব্যয় করা হচ্ছে এই যে সিনেমা নির্বাচন, এটা আমরা মানে কোনোভাবেই এটাকে আমরা মেনে নিতে পারি না। মামুন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার কাছে আবার আসবো। মামুন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুলাল সিদ্দিকী ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। দুলাল সিদ্দিকী ভাই আপনার মাইকটা অন করেন। দুলাল ভাই আপনার মাইকটা অন করেন। দুলাল ভাই, দুঃখিত আমরা দুলাল ভাইয়ের সংযোগটি পাচ্ছি না, যাতে আমরা কিং ফয়সাল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। কিং ফয়সাল ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি। ফয়সাল ভাই, আমরা জানি যে আপনি গণতন্ত্রের জন্য সেই কুয়েত থেকে অনেক সংগ্রাম করছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে আজকে কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা কর্নেল ওলি সাহেব কিন্তু একটি আক্ষেপ করে কথা বলেছেন। তিনি বলছেন যে এই শেখ হাসিনার সময় কোনো লোক তার সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এই যে যারা দেশ নির্মাণ করেছেন, যারা মুক্তিযোদ্ধা করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, একটি বাংলাদেশ নির্মাণ করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের আজকে আক্ষেপময় কথা শুনতে হচ্ছে, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের যোগ্য সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় জনাব রিপন ভাই, এবং আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক ছাত্রনেতা এবং আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, এবং এখানে আছেন মামুন ভাই এবং জাহাঙ্গীর সিদ্দিকী এবং আমাদের দুলাল ভাই। সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের কথা বলার আগে আমি স্মরণ করতে চাই আমাদের আজকে যে বিজয় দিবসে আপনাদের সাথে আপনি আমাকে এখানে উপস্থিত করেছেন, আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার প্রয়াত নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে এবং তিনি রুহের মাগফিরাত কামনা করে আমি দুটি কথা বলবো, যেখানে হাবিব ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন। আমি হাবিব ভাইয়ের কথার সাথে তাল মিলিয়ে অবশ্য বলবো, তবে আগে আপনার আজকের বর্তমান বাংলাদেশ সম্বন্ধে দু একটি কথা বলবো। যেহেতু আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কর্নেল অলি ভাইয়ের কথা বলেছেন, আমরা তিনি রাজনীতি দেখেছি, তিনি মুক্তিযুদ্ধকালীন সময়েও ওনার কথা শুনেছি, তখন আমার বয়স ছিল তো 8-9 বছর ছিলাম আমি তখন। যাক, আজকে আমরা মুঠেই সুখী নাই, এবং আজকের যে পরিস্থিতি বাংলাদেশ যে কোথায় যাচ্ছে সেটা আপনারা বাংলাদেশের যতটুকু বুঝেন আমরাও কিছু বুঝতেছি। আমাদের মনে হয় না আমাদের এই যে পরিস্থিতি বেশি দিন থাকবে, যে কোনো সময় যে কোনো জিনিস হতে পারে। এই দেশের মানুষ
এত 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 এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের উপরে এত বিরক্ত বোধ করছে যে কোনো সময় আমার মনে হয় যে কোনো একটা অভ্যুত্থান করতে পারে এই বাংলাদেশের মানুষ। মুক্তিযোদ্ধা বলেন কেন ভাই, আপনি মুক্তিযোদ্ধা বলেন, এই সারা জাতি তো মুক্তিযোদ্ধার জাতি, আমরা মুক্তিযোদ্ধার জাতিটাই। আমরা আমরা টপ টু বটম যারা আছে আমাদের এই যে বাংলাদেশের নাগরিক, একজন মানুষ কিন্তু সুখে না। এই ফ্যাসিস্ট সরকার যাকে যেভাবে পারছে নির্যাতন করতেছে, যাকে যেভাবে পারছে লুট করতেছে, কোনো আচার আচরণ ভালো মন্দ বিচার করতে না করে মানুষকে অত্যাচার করতেছে। একমাত্র যে বলতেছে আওয়ামী লীগ ভালো, এই সরকার ভালো, তাকেই লুটফাটে করে খাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। আর যে বলতেছে ন্যায় নীতির কথা বলতেছে, তার গলা টিপে তাকে হত্যা করার চেষ্টা করতেছে। তো আমি এই সরকারকে আমাদের জাতির জন্য একটা আযাব মনে করি। তো এই আযাব আমার মনে হয় বেশি দিন থাকবে না। প্রত্যেকটা একটা জিনিস আছে, রাত যখন হয় তখন সকালের ভোরের আমরা সবাই অপেক্ষা করি, ভোরও হবে ইনশাল্লাহ। আর আমি আমার হাবিব ভাইয়ের কথা বলি, এই যে বর্তমান সরকার যে নির্বাচন কথা বলছে, আসলে আমার খুবই দুঃখ লাগছে। আমি আমার 2টা আইডি থেকে আপনাকে ভোট দেওয়ার জন্য আমার এরা সবসময় পোস্ট করছে, হয়তো আপনি দেখছেন না জানি না ভাই। এই সরকার চোর নাই রে ভাই, চোর তো আমরা হয়তো রাতের অন্ধকারে গিয়ে চুরি করে, এই নির্বাচন কমিশনার যে আমরা অনেক সময় ভোট চুরি করি, ওরা তো সরাসরি আহ্বান করে ডাকাতির জন্য। যেভাবে ডাকাত চিঠি দিয়ে বলে কালকে রাত্রে আমি তোমার বাড়ি ডাকাতি করব, ঠিক তদ্রুপ আওয়ামী লীগ কি করে নির্বাচনের তারিখ দিয়ে বলে আসো আমি সেখানে ডাকাতি করব। এটা ভোট না। আপনাকে ভোট কিভাবে পাইবেন? মানুষকে বলতেছে আওয়ামী লীগরা বাড়ি বাড়ি বলতেছে আপনি হাবিব ভাইকে ভোট দিয়ে যান না, কারণ রেজাল্ট আগে হয়ে যাবে। তো এই শব্দ শোনার পর কি কোনো মানুষ, সুস্থ মানুষ কেউ কি আসবে ভোট দিতে? ভাই ভোট দিতে আসবে না। এই ভোটের গণতন্ত্র, এই যে আমি রিপন মিয়া ভাই বিশেষ করে আমি অনেক জিনিস দেখতেছি, আমরা বহির্বিশ্বে দেখতেছি আপনার আন্দোলন, আপনি বিশেষ করে হাবিব ভাইয়ের বাসায় বাড়িতে গেছেন, হাবিব ভাইয়ের এলাকায় নির্বাচন প্রচারণা করছেন এবং ঢাকায় বিভিন্ন মানববন্ধনে বিভিন্ন কর্মসূচিতে আপনারা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে একদিন এই জাতি স্মরণ করবে, এই দল আপনাদেরকে স্মরণ করবে। এই দল আমার মনে হয় ত্যাগী যারা আজকে যারা এই বিপদের সময় যারা দলের কাজ করতেছে, দেশ নায়ক জনাব তারেক জিয়া, আমার বিশ্বাস, আমাদের আত্মার বিশ্বাস আছে উনি সব দেখতেছেন, উনি এই ত্যাগী মানুষদেরকে একদিন মূল্যায়ন করবেন। আজকে যারা আমাদের দলের হয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করে, রাতে আওয়ামী লীগ করে, দিনে বিএনপির কথা বলে, এই সব লোককে চিহ্নিত করা আমার মনে হয়েছে এবং আপনারাও করবেন। এই সরকারও বেশি দিন থাকবে না। এই যে বর্তমান সিচুয়েশন যেটা বাংলাদেশের, এটা আর বেশি দিন নাই। আমার মনে হয়তো যে হানিফ সাহেব বলছে বিএনপি আর আসতে পারবে না। বিএনপি কেন আসবে ভাই? বিএনপি কে জনগণ নিয়ে আইসা ক্ষমতায় বসাইবে। এই যে আপনি ভাই বলছেন বীরের বেশে দেশ নায়ক আসবে, এইটাই সত্য যে আমরা সবাই বীরের বেশে ওনাকে নিয়ে আসবো, আইনা ওনাকে ক্ষমতায় বসাইবো। এই দেশে এই জনগণ মুক্ত করবে এবং বিএনপি কে এই দেশের মানুষই ভাই ক্ষমতায় বসাইবে। আমি রিপন ভাই আরো অনেক আছে, আমি আগামী 1 তারিখে একটা মিনিট আগামী একটা মিনিট কথা বলে আমি শেষ করব। আগামী 1 তারিখ আমার কুয়েতের সম্মেলন, আমি সভাপতি ক্যান্ডিডেট বিএনপির সম্মেলন আছি। তো আমি বিশেষ করে আজকে আমার অনেক 2টা মিটিং ছিল, আমি আপনার কোথায় আসছি, আর বিশেষ করে আপনার মাধ্যমে আমি দোয়া চাই, হাবিব ভাইয়েরা আছেন আমার জন্য, আপনারা দোয়া করবেন। আর আপনাদের ত্যাগ, আপনাদের এই যে কষ্ট, হাবিব ভাই আপনি বিভিন্ন টক শোতে অনেক ভালো ভালো কথা বলেন, অনেক যুক্তিসঙ্গত কথা বলেন। এই যুক্তিসঙ্গত কথা মানুষ শিখে, বর্তমানকার প্রজন্ম শিখতেছে। রিপন মিয়া আপনারও অনেক কার্যক্রম বর্তমানকার প্রজন্ম দেখতেছে, শুনতেছে। আমি আশা করব আমরা সবাই যেন দলের হয়ে কাজ করি, দেশ নায়কের হাতে শক্তিশালী করি। আপনাদেরকে ধন্যবাদ। যদি হাবিব ভাই আপনারা যদি অনুমতি দেন, আমার একটা অনুষ্ঠান আছে, রিপন ভাই যদি বলেন চলে যেতে, নিলে আমি হাবিব ভাইয়ের অনুমতি চাচ্ছি আর তোমার অনুমতি চাচ্ছি। জি জি জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কিং ফয়সাল ভাই। আমরা এখন দুলাল সিদ্দিকের ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। দুলাল ভাই শুনতে পাচ্ছেন? দুলাল ভাই? জি জি শুনতে পারছি ভাই, শুনতে পারছি। দুলাল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে আজকে আমাদের বিষয় বাংলাদেশের রাজনীতি কোন পথে, এই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একটু বললেন। জি, প্রথমে
ধন্যবাদ জানাই আমাদের রিপন ভাইকে আজকের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব রাকিবুজ্জামান রিপন সাহেব, উপস্থিত আছেন আমাদের মামুন সাহেব, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তি, অত্যন্ত প্রিয় ব্যক্তি, সুন্দর গুছিয়ে গাছিয়ে কথা বলেন, সাবেক ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, উপস্থিত আছেন আমাদের কিং ফয়সাল ভাই, এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বন্ধু সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি, যিনি বাংলাদেশের রাজপথে সর্বসময় ছিলেন, আমাদের বিএনপির সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সাহেবের অত্যন্ত স্নেহভাজন এবং অত্যন্ত কাছের যে ব্যক্তি, আমার প্রাণপ্রিয় বন্ধু এবং সৌদি আরবের অত্যন্ত বিশাল বড় সংগ্রামী নেতা জনাব জাহাঙ্গীর আলম সাহেব। আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যে প্রশ্নটি করেছেন আমার শ্রদ্ধেয় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি সাহেব, ভাই কথা যদি সুন্দরভাবে সিরিয়াল বলি তাহলে সময় লাগবে অনেক। এখানে বলা, আমি কি বলবো উত্তর, আমি মনে করি আপনারা এখানে যে 6 জন আছেন, যে 5 জন ব্যক্তি আছেন, সকলেই আমার চাইতে সিনিয়র, আমার থেকে বিজ্ঞ রাজনীতিবিদ, অভিজ্ঞ ব্যক্তিত্ব। এই প্রশ্নগুলো আপনারা জানেন, বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে, অবস্থা কি, নির্বাচন কমিশনারের যে ভাই একটু আগে বললেন তারা ডিগলার দিয়ে ডাকাতি করছেন, সরকারের অবস্থা, হাবিব ভাইয়ের বক্তব্য শুনেছি, আমাদের মামুন মিয়া ভাইয়ের বক্তব্য শুনেছি, সমস্ত কথা শুনেছি। আমি যে কথাটি বলবো, আজকে দেখুন এই সরকার এবং বাংলাদেশের নির্বাচন এখন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের মানুষের পক্ষে, রাষ্ট্রের মানুষের স্বার্থে এই সরকার নির্বাচন করছেন না, আগামীতেও করবেন না। এখন প্রশ্ন হতে পারে আমাদের করণীয় কি? এই সমস্যাগুলো থেকে আমাদের যে উত্তোলনের যে ব্যবস্থা, সেই উত্তোলনের ব্যবস্থা আমাদের করতে হবে। উত্তোলনের ব্যবস্থা যদি আমরা করি এবং এই সরকারকে যদি আমরা হটাতে চাই, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তারা বাপ দাদার সম্পদ, পৈতৃক সম্পত্তি হিসাবে আমাদের বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি পৈতৃক সম্পত্তি হিসাবে এই বাংলাদেশকে দখল করে রেখেছেন। এখন এই ক্ষমতার থেকে ওদেরকে সরানোর জন্য শুধুমাত্র ভার্চুয়াল প্রোগ্রাম, জুম প্রোগ্রাম এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এই সরকারকে হটানো সম্ভব নয়। আমি যে কথাটা বলতে চাই, গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হলো আমি ধন্যবাদ জানাই আমাদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগঠনের সংগ্রামী সভাপতি, যিনি রাজপথে আন্দোলন করেন, এবং আমরা যারা প্রবাসী আছি, আজকে আমাদের জাহাঙ্গীর ভাই, আমি, অন্য যারা আছেন, হাবিব ভাই, আমাদের কিং ফয়সাল, মামুন ভাই, আমরা এই করোনাকালীন সময়ে কখনোই এই প্রোগ্রামে আমাদের কথাগুলো বলতে পারতাম না, উনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো এখন আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে এবং আমরা বাংলাদেশের যে বিএনপির হাজার হাজার কমিটি আছে, কমিটির মাধ্যমে বাংলাদেশের জনগণকে সজাগ করতে হবে। বাংলাদেশের জনগণের ভিতরে একটি ভয় ঢুকিয়ে দিয়েছে এই জালেম সরকার, এই স্বৈরাচার সরকার, এই অনির্বাচিত সরকার। বাংলাদেশের মানুষের অন্তরে একটি ভয় ঢুকিয়ে দিয়েছে, যেটা হাবিব ভাই বলছিলেন যে মানুষ ভোট কেন্দ্রে যেতে চাচ্ছেন না, মানুষ ভোট দেওয়ার কথা শুনতে চাচ্ছেন না, ভোট দেওয়া তো দূরের কথা, এই কথাটাই শুনতে চাচ্ছেন না। এই যে ভয়, এই যে ভীতি, এই যে আতঙ্ক, এটাকে দূর করতে হবে। এটাকে দূর করতে হবে শুধুমাত্র বিএনপির কর্মী নয়,
শুধুমাত্র আমরা বিএনপির কর্মী এবং নেতারা নয়, বাংলাদেশের 18 কোটি মানুষকে যে জিম্মি দশায় রেখেছেন, তাদের অন্তর থেকে যে ভয়টা আছে, যে ভীতি আছে, এটাকে সরাতে হবে প্রথমত। কারণ বিএনপি এমনি এমনি ক্ষমতায় আসা সম্ভব না। এই সরকার যেই ইঞ্জিনিয়ারিং, নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমলাদেরকে তাদের পক্ষে করা, বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের পক্ষে করা, বাংলাদেশ পুলিশকে তাদের পক্ষে করা, এনএসআই, এসবি, পুলিশ প্রশাসন, সমস্ত ইন্টেলিজেন্ট সংস্থাগুলোকে তাদের পক্ষে করে নিয়েছে। এখন আমরা একটাই কাজ, সেটা হলো আমরা বাংলাদেশের মানুষকে এই জিনিসটা বুঝাতে হবে যে এই সরকারের দ্বারা কোনো নির্বাচন সুষ্ঠু হবেন না। এই সরকারের দ্বারা বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয়। এই সরকারের দ্বারা আমাদের ধন সম্পদ, আমাদের জান মাল নিরাপদ নয়। নির্বাচন তো দূরের কথা, নির্বাচন তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতি তো দূরের কথা। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মায়েরা, বাংলাদেশের শিশুরা, বাংলাদেশের নারীরা কেউ এদের কাছ থেকে নিরাপদ নয়। অতএব আমরা যে কাজটি করতে হবে, আমি আমার জায়গায় থেকে রকিব সাহেবের জায়গা থেকে, আমাদের এই হাবিব ভাইয়ের জায়গায় থেকে, কিং ফয়সাল ওনার জায়গায় থেকে, মামুন সাহেবের জায়গা থেকে, আমাদের জাহাঙ্গীর আলম সাহেব উনি ওনার জায়গা থেকে, আমাদের সমস্ত নেতা কর্মীকে আমরা এই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আপনি আপনার দেশের যারা আছেন তাদেরকে বুঝান। এই সরকারের সমস্ত দুর্নীতির যেই বায়োডাটা আছে, এটা জনগণকে বুঝাতে হবে যে এদের দ্বারা ইলেকশন তো কি, ইলেকশন তো আমরা দেখেছি গত 12 বছর 13 বছর দেখছি, তাই না? আর এখানে কি দেখবো? এখানে দেখার কিছু নাই। ইলেকশন, আপনি শুধু ইলেকশনের কথা বলেন, রাজনীতি কি এদের বাংলাদেশে আজকে আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে? বাংলাদেশের মানুষ কি রাজনীতি করতে পারছেন না। বাংলাদেশ এখন বাকশাল। আমাদের এই অবৈধ সরকার তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে বাংলাদেশের রাজনীতিকে ধন্যবাদ জানাচ্ছি। দুলাল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আবার আসবো। আপনি অনেক চমৎকার করে বলেছেন। আপনার বক্তব্যের সঙ্গে আমাদের প্রিয় দর্শক এবং আমরা যারা আছি সকলেই একমত। আমরা এখন জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর শুনতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি কোন পথে? আমরা জানি যে আপনি দেশে এবং বিদেশে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবসময় লড়াই করে যাচ্ছেন। আপনি যদি একটু বলেন। ধন্যবাদ দক্ষ সঞ্চালক জনাব শফিকুল ইসলাম রিপন ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আজকে এই মহতি অনুষ্ঠান আয়োজন করার জন্যই। আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুব দল সৌদি আরব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনার জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাবিবুর রহমান হাবিব, ইতিমধ্যে আমি হয়তো উনি আমাকে চিনছেন না, আমি কয়েকটা টক শোতে ওনার সাথে কথা হয়েছিল। যিনি অত্যন্ত সুন্দর ভাষায় জাতিকে বুঝিয়ে দেন টক শোতে গিয়ে যে বিএনপি তথা বাংলাদেশ জাতীয় দল বিএনপি কি জিনিস, এটা জাতিকে বোঝানোর চেষ্টা করেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকে জানাচ্ছি যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। ইতিমধ্যেই আমাদের দুলাল সিদ্দিকী আসলে অনেক কথা বলেছেন আমার বন্ধু, আসলে যে কথাগুলো বলেছেন আমি ওর কাছে দাঁড়াও নাই। আমি একদম নগণ্য একজন বিএনপির কর্মী, আমি আপনাদের পাশে কর্মী হয়ে সারা জীবন থাকতে চাই। আমার মামুন ভাই অনেক কথাই বলেছেন, মামুন ভাই যে কথা বলেছেন, ফয়সাল ভাই যে কথা বলেছেন, আসলে দেশের রাজনীতি বলতে এখন কিছুই নাই। দেশের রাজনীতিতে এখন যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া আমরা আসলে বুঝতে পারছি। বাংলাদেশে যেরকম আমাদের হাবিব ভাই জাতীয় নির্বাচন করেছিলেন, জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন, ওনাকে কত সুদ ভোট দিয়ে যা জাতীয় সংসদ নির্বাচনে পাঠানোর আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে নির্বাচন কমিশনার, তথাকথিত নির্বাচন কমিশন, দুর্ভাগ্য আমরা পারি নাই যে এই নির্বাচন কমিশনার, যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের পরে যেই দেশে 30 তারিখের নির্বাচন 29 তারিখে হয়ে গেছে, আমি হাবিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা কেন পারলাম না যে 30 তারিখের নির্বাচন 29 তারিখে হয়েছে, আমরা কেন প্রতিবাদ করতে পারলাম না যে এই দেশে কোনো নির্বাচন হচ্ছে না?
আর পরে কেন আমরা এই সমস্ত জাতীয় সংসদ নির্বাচনে বা তথা ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন পৌর নির্বাচন যেই দেশে বাংলাদেশের সর্ববৃহত্তর আমি জাতীয় ক্ষমতার কথা বাড়িয়ে দিলাম, যেই দেশে বাংলাদেশের সবচেয়ে বিরোধী দল ছিল বাংলাদেশে 116 আসন নিয়ে, সেই দেশে নির্বাচনে মাত্র বিএনপির মতো একটা বৃহত্তর দল সেই দলকে 5টি আসন দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য সত্য আমরা কিছু করতে পারি নাই। আমাদের নেতারা যারা, আমাদের হাবিব ভাই ধরে শুরু করে, আমি হাবিব ভাইকে ধরে শুরু করলাম, আমরা যারা স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুগ্ম মহাসচিব এবং কি মহাসচিব ধরে শুরু করি, আমরা কেন পারলাম না? এর কেন আমরা এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি? আমি আসছি একটু আগেই আমাদের হাবিব ভাই সহ প্রথম প্রশ্ন করেছিলেন আমাদের মামুন ভাই, যে কথাটা আমাদের সঞ্চালক বলেছিলেন যে বাংলাদেশে আমাদের হানিফ বলেছিলেন যে বাংলাদেশি সারা জীবন আমলি ক্ষমতায় থাকে। ভাই একটা কথা লক্ষ্য রাখবেন, মুআম্মার আল গাদ্দাফি চেয়েছিলেন ক্ষমতায় দেখতে, পারেন নাই। তারপরে সাদ্দাম হোসেন চেয়েছেন ক্ষমতায় থাকতে পারেন নাই, তাদের কি অবস্থা হয়েছে। তবে এই জন্য এই আমলি ক্ষমতায় থাকার একমাত্র সূত্র হচ্ছে আমরা যারা নিরীহ কর্মী আছি, আমাদের নেতার আমি আত্মসমালোচনা করব, হয়তো আমাকে হাবিব ভাই সহ অনেকেই ভুল বুঝবেন, কিন্তু আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশে বিনা অন্যায় অপরাধে জেল কাটতে পারে, তাহলে আপনারা হাবিব ভাইয়ের মতো লোকরা কেন বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে আপনারা জোলার ভূমিকা পালন করতে পারেন নাই? আমি হাবিব ভাই সহ আমার সিনিয়র নেতৃবৃন্দের কথা কাছে বলছি, বিএনপির এতজন ভাইস চেয়ারম্যান, এতজন জাতীয় সংসদ সদস্য, যখন জাতীয় নির্বাচন 30 তারিখের নির্বাচন 29 তারিখ হয়েছে, তখন কেন আমরা পারলাম না এই কথাগুলা? একটি দক্ষ সঞ্চালক 1 মিনিট, আমি বলেছিলাম আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়, আমি বলেছিলাম আপনারা 300 আসনে নির্বাচন করেছেন, একবার 5 বার 6 বার জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে আপনারা 300-600 সংসদ সদস্য কেন কেন্দ্রীয় কারাগারের সামনে যাই স্বেচ্ছা কারাবরণ করার জন্য প্রস্তুত হতে পারেন নাই? জাতি আপনাদের কাছে কি প্রত্যাশা করতে পারে? কেন আপনারা একটিবার যদি বলতেন বেগম খালেদার মুক্তি দাও, না হলে আমরা সাবেক 300 সংসদ সদস্য স্বেচ্ছা কারাবরণ করবো, এই কথা যদি আমাদের সাবেক এমপিরা বলতে পারতেন, এই কথা যদি আমাদের সাবেক এমপিরা বলতে পারতেন, তাহলে আল জাজিরা সহ আপনাদের মতো যারা মিডিয়া ব্যক্তিত্ব আপনারা তুলে ধরতে পারতেন বেগম খালেদার মুক্তির দাবিতে সাবেক 300 সংসদ সদস্য স্বেচ্ছা কারাবরণ করতে আসছে। তাই দুর্ভাগ্য হলো সত্য, বেগম খালেদা জিয়া আমাদের জন্য জেল খাটছেন। আমি মনে করি বেগম খালেদা জিয়ার ফ্যামিলি নয়, এবং শুধু জেল খাটছেন আমাদের মতো নিরীহ কর্মীদেরকে বাঁচানোর জন্য। আর আপনারা যারা এমপি হয়েছেন, এমপি হবেন, মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হবেন, আপনাদের জন্য বেগম খালেদা জিয়া জেল কেটেছে। আমি বন্ধুগণ, আমার কষ্ট হচ্ছে বেগম খালেদা জিয়া বিনা অপরাধে কেন জেল কেটেছেন। জাহাঙ্গীর ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমরা আবার আসবো, আপনি অনেক চমৎকার করে বলেছেন, আপনার কাছে আবার আসবো আমরা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলের একটু একটু করে সময় দিতে চাই, তারপরে আমরা হাবিব ভাইয়ের কাছে যাব, হাবিব ভাইকে শেষ করব, হাবিব ভাইয়ের মধ্যে দিয়ে শেষ করবো। আমরা কিং ফয়সাল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। কিং ফয়সাল ভাই, আপনার মাইকটা অন করেন। কি হ্যালো মামুন ভাই, দুঃখিত আমরা লাইনটা বিচ্ছিন্ন পাচ্ছি। মামুন ভাই আপনার মাইকটা অন করেন। মামুন ভাই। জি ভাই। মামুন ভাই, আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ রকিবুল ইসলাম রিপন ভাই, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি। খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। আমাদের এখন যেটা মূল লক্ষ্য আমাদের পৌঁছাতে হবে, যে মূল লক্ষ্য হচ্ছে আমাদের ভোটারের অধিকার পুনরুদ্ধার। এটাকে যে কোনো মূল্যে আমাদের আর দেশে গণতন্ত্র সেই অর্থে আজকে বর্তমান পরিস্থিতিতে রকিবুল ইসলাম রিপন ভাই, আপনি যেভাবে এখন এই বাংলাদেশে এই স্বৈর শাসকের বিরুদ্ধে আপনি যে সংগ্রাম পরিচালনা করছেন, ঠিক এইভাবে সবাইকে, সর্বদলীয় যারা আছেন এবং সকল থানা, ইউনিয়ন, গ্রাম ভিত্তিক সকল সংগঠন জোরদার ভাবে আন্দোলন তৈরি করতে হবে এই সরকারের বিরুদ্ধে। এবং আমাদের মূল লক্ষ্য হতে হবে একটি সুষ্ঠু
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসলেই দেশে শান্তি স্থিতিশীলতা ফিরে আসবে। আজকে আমরা দেখেন আমরা প্রতিনিয়ত আমরা সিনেমা দেখতেছি। কিছুদিন আগে আমরা দেখলাম মেজর সিনহা হত্যা মামলা, এটা চাপা পড়ে গেছে। আবরার ফাহাদ শহীদ হত্যা মামলা চাপা পড়ে গেছে। সিলেটের এমজি কলেজের ধর্ষণ চাপা পড়ে গেছে। সুবর্ণচরের ধর্ষণ চাপা পড়ে গেছে। বিশ্বজিৎ হত্যা মামলা, এগুলো সব নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে একটি করে নতুন নতুন সিনেমা দেওয়ার কারণে। এ সরকার একের পর এক সিনেমা তৈরি করে, কিন্তু আমরা ওই সিনেমার পিছনে আমরা চলে যাচ্ছি। আমাদের যে মূল লক্ষ্য, আজকে দেখেন হেজবুতরা আন্দোলন করছে, ইসলামের আন্দোলন। কিভাবে ইসলামের আন্দোলন করবে? তোমাদেরকে প্রথমে গণতন্ত্রকে ফিরে আনতে হবে, তারপর তোমাকে ইসলামের আন্দোলন করতে হবে। এইভাবে ইসলামের আন্দোলন করে ধর্ম উন্নয়ন করা যাবে না। প্রথমত মামুন ভাই ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিং ফয়সালের কাছে যেতে চাচ্ছি। কিং ফয়সাল ভাই, যদি একটু ছোট করে বলেন যে বাংলাদেশের যে রাজনীতির যে সংকট, এই সংকট থেকে আসলে উত্তরণের উপায় কি বলে আপনার কাছে মনে হচ্ছে, খুব ছোট করে বলবেন। আমি মাত্র ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর সঞ্চালনার জন্য। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলবো, এখন একমাত্র আমাদের এই সংকট থেকে উত্তোলনের একমাত্র রাস্তা হলো আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে গণ ঐক্যদান করা। যখনই ডাক আসবে আমাদের খুব সম্ভব আমাদের সবকিছু হয়তো খুব সহজেই আমাদের যখন ডাক আসবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতৃবৃন্দ যে ডাক দিবে সেই ডাকে সাড়া দিয়ে আমরা রাস্তা সমস্ত ঢাকা বাংলাদেশের সকল রাজপথে আমরা দখল করে নিতে হবে। এর চেয়ে বড় করে ফয়সাল ভাই, আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি। সেটি হলো যে আপনি জানেন যে এই শাসক দল 96 সালে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসার আগে একটি আন্দোলন করেছিলেন, সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে তারা যখন আবার ক্ষমতায় এই যে 2008-এর পরে আসলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে। যে প্রশ্নটি আপনার কাছে আমরা করতে চাই যে বাংলাদেশে আপনি দেখেছেন যে 2014 পর থেকে অনেকগুলো নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সবসময় কিন্তু বলছেন যে এই সরকারের আন্ডারে নির্বাচন ফেয়ার হচ্ছে না, নির্বাচন কমিশন নানানবিধ সমস্যার মধ্যে আছে। এখন আপনার কাছে মনে হচ্ছে কি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সুষ্ঠু হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন? কি মনে হচ্ছে আপনার কাছে? আমি আপনাকে স্পষ্টভাবে এবং সমস্ত জাতিকে আপনার মাধ্যমে জানাতে চাই, আর কোন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, বাংলাদেশের জনগণ হতে দিবে না। এইটাই ফাইনাল এবং লাস্ট সিদ্ধান্ত হলো আমার মনে হয় 16 কোটি মানুষের। আপনাদেরকে ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। দুলাল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। দুলাল ভাই শুনতে পাচ্ছেন? দুলাল ভাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার একটা অনুষ্ঠান আছে, বিদায় নিচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম। জি দুলাল ভাই, যেটি ফয়সাল ভাই বললেন যে এখন একটি দাবি, সেটি হলো এক দফার আন্দোলন। এই এক দফার আন্দোলনের যে দাবি, এইটার সঙ্গে কি আপনি একমত কিনা? জি ধন্যবাদ। আমাদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী নেতা, সংগ্রামী সভাপতি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব রফিকুজ্জামান রিপন ভাই, আমি কিং ফয়সাল সাহেব যে কথাটা বলেছেন ছোট্ট করে আমি যদি বলি, এই কথাটার সাথে সম্পূর্ণ একমত। এখন আমাদের একটাই দাবি হওয়া উচিত, একটাই আন্দোলন হওয়া উচিত, এই সরকারের পদত্যাগ। আমরা নির্বাচন সুষ্ঠু কিভাবে হবে, এই সরকার ভালো কিছু করবে, এই সরকার জনগণের হেফাজত করবে, জনগণের জানমালের হেফাজত করবে, এটা কখনোই আমাদের কাছে আর বিশ্বাসযোগ্য নয়। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের শিশু থেকে নারী, যুবতী নারী, আমাদের মায়েরা কখনো এই সরকারের কাছে নিরাপদ নয়। বিএনপির নেতা কর্মীরা এদের কাছে নিরাপদ নয়। বাংলাদেশের অর্থ, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এদের কাছে নিরাপদ নয়। বাংলাদেশের কৃষক, শ্রমিক এদের কাছে নিরাপদ নয়। বাংলাদেশের যে আলেম ওলামা, বাংলাদেশের মাদ্রাসা, বাংলাদেশের ভিন্ন মতের কোনো ব্যক্তি এদের কাছে নিরাপদ নয়।
এরা বাংলাদেশের সংবিধানকে হত্যা করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, আমাদের বাক স্বাধীনতাকে হত্যা করেছে। আজকে ওরা চাচ্ছে বাংলাদেশে একটি কুফরি মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। ওরা চায় আওয়ামী নামের যে একটি মতবাদ সেটা প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ থেকে ধর্মকে, আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্মকে ওরা দাফন করতে চায়। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মুক্তি এবং ভাস্কর্য স্থাপন করতে চায়। বাংলাদেশ থেকে আলেম ওলামা এবং আমাদের ধর্মকে নিঃশ্বাস করতে চায়, মুছিয়ে দিতে চায়। অতএব আমি বলবো আমাদের সংগঠনের একটি এখন কাজ হবে, সেটা হবে বাংলাদেশের জনগণের ধারে গিয়ে গিয়ে বুঝাতে হবে, কর্মীদেরকে সংশ্লিষ্ট করে দলকে সুসংগঠিত করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই, দলের সুসংগঠনের কোনো বিকল্প নেই। সকলকে বুঝিয়ে শুনিয়ে দেশ নায়ক তারেক রহমান যখন আন্দোলনের ঘোষণা দিবে, একটি মাত্র দাবি, সেটা হলো এই সরকার কখন পদে ত্যাগ করবি। এই একটি আন্দোলনের জন্য আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের দুলাল ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দুলাল ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। জাহাঙ্গীর ভাই খুব ছোট করে বলবেন যে আপনি, আমরা অনেক বক্তব্য শুনলাম এবং আমাদের অনেক দর্শকই কিন্তু অনেক প্রশ্ন করেছেন, সেই সকল প্রশ্নের উত্তর আমরা দিতে গেলে সারা রাতও আমরা শেষ করতে পারবো না। আপনি ছোট করে বলবেন যে আপনার ভিতরে আমি দেখেছি যে অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আর শুধু আপনি না, সারা বাংলাদেশ না, জাতীয়তাবাদীর যত নেতাকর্মী আছে প্রতিটা মানুষের মধ্যে ক্ষোভ যন্ত্রণা থেকেই আপনি আসলে যে কথাগুলো বলছেন আমরা বুঝতে পারছি। আপনার কথার সঙ্গে কেউ দ্বিমত পোষণ করবে না, কিন্তু আমরা চাচ্ছিলাম যে সেই কথাগুলোই হবে, কিন্তু এই কথাগুলো ইনডোরে হবে, আউটডোরে না। তারপরে আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন আসলে কি পরিত্রাণের উপায় কি বলে আপনার কাছে মনে হচ্ছে, আপনি যদি একটু ছোট করে বলেন। জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ দক্ষ সঞ্চালক। আমি দুলাল সিদ্দিকীর কথা শুরু বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দুলাল সিদ্দিকী যেই দেশে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা, কিন্তু আরেকটা কথা দুলাল সিদ্দিকী ভুলে গেছেন যে বাংলাদেশের লাশ পর্যন্ত দোষিতা হচ্ছে। বাংলাদেশের লাশ পর্যন্ত দোষিতা হচ্ছে। এখন একটি মাত্র কারণ, একটি মাত্র উপায় আছে। আমরা যদি বিএনপিকে যদি ক্ষমতায় আমরা দেখতে চাই, আমার কাছে একটা উপায় আছে। আমি ছোট মানুষের জন্য প্রিয় দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের লাইনটি ডিসকানেকশন হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ওনাকে পাবো। আমরা এখন যেতে চাচ্ছি আমাদের প্রিয় হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাই, আজকে আমরা পেয়েছি জাহাঙ্গীর ভাইকে। জি জাহাঙ্গীর ভাই বলেন। 1 মিনিট। তো এই কথা হচ্ছে, এখন মেইন কথা আমি রিপন ভাই, আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, হাবিব ভাই অবশ্যই উনিরা ভালো রাজনীতিবিদ। এখন একটি মাত্র আমাদের কাছে রাস্তা আছে, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই, আমি গত 10 ডিসেম্বর জনাব তারেক রহমানের সাথে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেছি, আমার সৌভাগ্য হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যে তৃণমূল, আমাদের বিএনপির যে নেতা কর্মীরা আছে, আমি ইতিমধ্যে আরেকটি ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ বলেছিলাম, প্রধান অতিথি রেখেছিলাম বরকতুল্লাহ ভুলু ভাইকে। আমি বলেছিলাম যে এই মুহূর্তে করোনা মহামারীতে আমাদের যে হাজার হাজার নেতা কর্মী করোনা আক্রান্ত আছে, দল কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এরপর পরেই তারেক রহমান একটা স্থায়ী কমিটির সদস্য দিয়ে একটা বৈঠক করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে প্রত্যেকটা নেতাকর্মী করোনা আক্রান্ত রোগী, করোনা নেতাকর্মীর পাশে দাঁড়ানোর যে দুর্ভাগ্য হলো সত্য, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে আমরা এই করোনা আক্রান্ত রোগীদের পাশে দেখতে পাই নাই। নাম্বার 2, আমি আসছি এখনো অদ্যাবধি, আমি তো মাঠ কর্মী রিপন ভাই, আমি অত্যন্ত আমি কর্মী, নেতা নয়, আমি অত্যন্ত মাঠ কর্মী। দুলাল সিদ্দিকী জানেন ভালো করে। আমি এখনো গেলে অনেক কোর্টের বারান্দায় আমার ছাত্র দল, আমার যুব দল, আমার স্বেচ্ছাসেবক দল, আমার শ্রমিক দল, আমার কৃষক দল কোর্টে হাজিরা দেওয়ার মতো পয়সা তাদের কাছে নাই। কিন্তু আমার তৃণমূলের প্রতি যদি লক্ষ্য না রাখে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্য যদি নেতৃবৃন্দকে যদি স্টাবলিশ না করে, তাহলে সারা জীবন আমরা ক্ষমতার মুখ দেখবো না। কেননা এখনো আমাদের অনেক নেতাকর্মী হাজিরা দিতে গিয়ে তার হাজিরার পয়সা থাকে না, দুর্ভাগ্য। কিন্তু আমাদের দলের ভিতরে এখনো অনেক নেতা আছেন যারা বিএনপি কে দিয়ে উনি মন্ত্রী হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলে সত্য, আজকে উনি একটা বড় ওনার বাড়ি বিয়ে অনুষ্ঠান, ওনার মেয়ের, ওনার ছেলের বিয়ের অনুষ্ঠান দেখবেন কত ঢাকঢোল বাজিয়ে দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমার নেতাকর্মীর পাশে দাঁড়ানোর মতো সে অবস্থান এখনো মন মানসিকতা আমাদের আমাদের সময় খুব কম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বুঝতে পেরেছি আপনার কষ্টটা আসলে কোথায়। আপনার যে কষ্ট বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীর একই কষ্ট। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে। আমরা এখন যেতে চাচ্ছি হাবিব ভাই। হাবিব ভাই, আমাদের সকল বক্তার বক্তব্য আপনি শুনলেন এবং অনেক দর্শক কিন্তু আপনাকে প্রশ্ন করেছে। যেমন রেদওয়ান মিয়া একটি প্রশ্ন করেছে, আমার প্রশ্ন হলো বিএনপি কেন যায় বারবার নির্বাচনে? এরকম নানান প্রশ্ন আছে এবং আমাদের এখানে আলোচক যারা আছে তাদের মধ্যে অনেক ক্ষোভ আছে। সকল কিছু মিলেই বাংলাদেশের রাজনীতির সংকট চলছে। আসলে হাবিব ভাই, আমরা আশা করছি যে আপনারা 90 সালে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশে, আমরা যারা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী যখন রাজনীতিতে হতাশ হই, কিন্তু যখন আপনাদেরকে আমরা সামনে দেখি তখন কিন্তু আর হতাশ হই না, তখন আমরা উজ্জীবিত হই এবং আমাদের রক্ত গরম হয়। বাংলাদেশের যে রাজনীতির সংকট, এই সংকট থেকে আমরা আশা করছি যে আপনার দ্বারাই এবং আপনাদের নেতৃত্বে আবার এই সংকট দূর হবে বলে আমি মনে করছি এবং অচিরে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আর তখনই জাহাঙ্গীর ভাইয়ের মতো যত কষ্ট আছে জাহাঙ্গীর ভাইয়ের ভিতরে, সব কষ্ট দূর হবে। হাবিব ভাই, যদি একটু বলেন। হ্যাঁ ভাই রিপন, আসলে 90 সালের প্রেক্ষাপট তো একরকম ছিল, এখনকার প্রেক্ষাপট অন্যরকম। সেদিন ছিল স্বৈরাচারের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার আদায় করা, আর এখন ফ্যাসিস্টের কাছ থেকে আদায় করা। স্বৈরাচার আর ফ্যাসিস্টের মধ্যে একটা পার্থক্য আছে, যে কারণে আজকে স্বৈরাচারী যে আচরণ সেটিও তাদের মধ্যে আছে, বাড়তি অন্যান্য অত্যাচার নির্যাতন যেগুলি, যে কারণে সে ফ্যাসিস্ট আকার ধারণ করেছে। এখন হতাশ হওয়ার কিছু নেই, তার কারণ যখন আমরা এক পথে চেষ্টা করব, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সরকারকে পরিবর্তন করব বা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বা নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা অবশ্যই হবে ইনশাল্লাহ। কেন হবে? এই যে সব উপনির্বাচনগুলো হচ্ছে, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হচ্ছে, পৌরসভা নির্বাচন হচ্ছে, এই যে ভোটের যে পরিমাপ, হ্যাঁ, এদিকে 2 লাখ 3 লাখ, এদিকে 10,000 1,000 2,000 500 800 400 500 এরকম, এটাকে নিয়ে আমরা কিন্তু এটা একটা আন্তর্জাতিক বিশ্বের কাছে হোক আর আমরা নিজেরা নিজেদের আভ্যন্তরীণ ভিতরে হোক, প্রশাসনের ভিতরে একটা চেতনা ফিরে আসবে। এটা হতে পারে না যে আমি যেমন প্রতিনিয়তই বলার চেষ্টা করি, প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা কি করেন। আমি যখন প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি বলেছি, আর কোনো প্রার্থী বলতে পেরেছি কিনা আমি সরাসরি তার সাথে গিয়ে কথা বলেছি। আমি বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, আপনি বলুন তো 100% ভোট কি কোনো কেন্দ্রে কাস্ট হতে পারে? উনি বলেন না। আমি বললাম যে হাজার হাজার কেন্দ্রে বিএনপি বা আওয়ামী লীগের মতো দল শূন্য ভোট পেতে পারে? উনি বলেন না। 1 ভোট 2 ভোট 5 ভোট 10 ভোট 15 ভোট পেতে পারে? উনি বলেন না। আমি বললাম একটি সংসদীয় আসনে বিএনপি বা আওয়ামী লীগের মতো একটা দল মাত্র 57 ভোট পেতে পারে? না। 143 ভোট পেতে পারে? না। 2000 3000 পেতে পারে? না। তাহলে আপনি একবার কেন এই যে এই না সব ব্যাপারে আপনি না, তাহলে কেন আপনি এখনো বসে আছেন? আপনি তো অনেক বড় একটা পোস্ট আছে, সাংবিধানিক অনেক বড় পোস্ট, আপনি কেন আপনার রিটার্নিং অফিসারের মাধ্যমে ওই প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করেন না যে 100% ভোট কাস্ট করলো কি করে? 100% মানুষ একটি ভোট কেন্দ্রে কোনোভাবে কাস্ট করতে পারে না। সারা পৃথিবীর যত যোগ বিয়োগ অঙ্ক আছে পুরোটাই দিই 100% ভোট কাস্ট করতে পারে না। তাহলে এই যে শত শত কেন্দ্রে 100% ভোট কাস্ট হলো, কেন আপনি এইটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না অথবা প্রশ্ন করেন না? তখন উনি একটি পর্যায়ে বলে বসলেন, আরো 50 বছর এভাবেই চলবে, অতীতেও চলেছে। এই কথার অর্থ কি? এই কথা কারোরই কিছু করার নাই, এক জায়গার থেকেই হচ্ছে, এক জায়গার নির্দেশনায় হচ্ছে। তিনি হলেন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী এবং উনি প্রতিনিয়ত যে মিথ্যাচার করে যাচ্ছেন, এই মিথ্যাচারের মানে পরিমাণ এত বেশি হয়ে যাচ্ছে যে এক সময় না এক সময়, হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনি কি প্রকৃতিতে বিশ্বাস করেন, আপনি কোনো দৈব দুর্বিক্রম বিশ্বাস করেন, করি না, তারপর করতে হয়। আজকে দেখেন এই যে আলেম সমাজের ভেতরে যে হেফাজতের নাম কি, মামুনুল হক হেফাজতের এই যে বক্তব্য দিচ্ছে, আমি আজকে একটা বক্তব্য শুনলাম, আমি তীব্রভাবে উনার এই মামুনুল হক, আমি উনার বক্তব্যকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এই কারণে উনারা একবার মুনাফিকের মতো কাজ করতেছে। উনারা একদিকে বলছেন যে বঙ্গবন্ধুর মূর্তি আমরা বুড়িগঙ্গায় ফেলে দেবো, শীতলক্ষায় ফেলে দেবো,
আর একদিকে বলছেন এই সরকার, একদিকে আমরা বঙ্গবন্ধুর পক্ষে নতুন করে জাগ্রত করব, আপনাদেরকে আহ্বান জানাবো বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করার জন্য। বঙ্গবন্ধুর কবরের মধ্যে যেন শাস্তি না হয় সেই ব্যবস্থা বলে উনি করবেন। কত বড় মুনাফিক এবং কত বড় বেহুদার মতো কথাবার্তা বলছে। পাশাপাশি আবার বলছেন ধমক খাওয়ার পর এই এদের তো ইমান খুব দুর্বল। পাশাপাশি বলছে কি আমরা সরকারের সমর্থন করতে চাই, এই সরকারকে সমর্থন করি, প্রধানমন্ত্রীকে সমর্থন করি, আমরা তাদেরকে কোনো অসুবিধা করতে চাই না। আমি যদি এখন বলে এই মুনাফিকের মতো কথাটা কেন বলেন? আপনি বঙ্গবন্ধুর আপনার ভাস্কর্য বুড়িগঙ্গা ফেলে দেওয়ার চেয়ে আপনার প্রথম বক্তব্য হওয়া উচিত এই অবৈধ ভোট চোর ভোট ডাকা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা। এই কথাটি আপনি বলবেন। আমি এই সরকারকে কোনোভাবেই পছন্দ করি না। এই সরকারের বিরুদ্ধে যা যা করা দরকার তাই তাই করবো। এই সরকারের প্রধানমন্ত্রী একটা দুর্নীতিবাজ, তার কারণে আজকে সারা বাংলাদেশে লুটপাট, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী সেখানে তাদের পক্ষে ছাপাই যাচ্ছেন। এই যে যে অবস্থাগুলো, এই ব্যাপারে কথা বলেন। আজকে আমাদের বাংলাদেশে একজন বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবী বিএনপি সমাজে অত্যন্ত সমাদৃত মানুষের কাছে, আসিফ নজরুল, উনি আজকে প্রধানমন্ত্রীর 3টি ব্যাপার উনি খুব প্রশংসা করেছেন। পদ্মা সেতু নির্মাণ এবং একটি অত নিচে 150 মিটার নিচে পাইলিং এবং এত বড় একটা ব্রিজ। এই যে কথাগুলি বলে উনি আজকে দিলেন, এই যে আমাদের মধ্যে যে কথাগুলি, এই কথাগুলি একটা চোর, একটা ডাকাত যত মসজিদ মাদ্রাসা যত দান করে দিল না কেন, ওইটা তো কোনো ধরার মধ্যে না। যেমন একজন যদি হাই জাম্প কি লং জাম্প দিতে চায়, লং জাম্প দিতে গিয়ে যদি সে ওই যে সাদা চকপাটার থাকে, চকপাটার উপর তার পা যদি পড়ে, সে তো 3 মিটার বেশিও যায় তার নিকটত্ব পৌঁছেছে, তারপরে তার ওটা লেখা হয় না, গণনা করা হয় না, কারণ ডিসকোয়ালিফাই। এই সরকার তো ডিসকোয়ালিফাই। এই সরকারকে কোনোভাবে সমর্থন করা যায় না। সেই সরকারের কর্মকাণ্ড যে একটা ব্রিজ বানানোর কথা 8,000 থেকে 10,000 কোটি টাকা, আজকে 30,000 টাকার উপর যে ব্রিজ খরচ হয়েছে, আর ওই ব্রিজ চলতে গিয়ে কবে যে এ চালু হবে তার ঠিক নেই। এবং হতে হতে আস্তে আস্তে এমনও হতে পারে 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে। তাকে সমর্থন করার কোন সুযোগ আছে? তাই আমি বলি যে এটাকে বুদ্ধিজীবীরা ঘুরে ফিরে যেন কেমন বিভ্রান্ত হয়ে যায়। এক কথা, এই চোর সরকারকে সমর্থন করার কোনো সুযোগ নেই। যে সমর্থন করে তার ইমান নষ্ট হয়ে যাবে। ওই মামুনুল হকের ইমান নষ্টের অর্ধেক হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে। কারণ একজন চোরকে কিভাবে সমর্থন করে, কিভাবে উনি বলেন যে আমি প্রধানমন্ত্রী সহায়তা করতে চাই? কেন এটা বলতে পারে? এদিকে সরকারকে আবার বলতেছে আমরা বঙ্গবন্ধুর পক্ষে ডাক দেবো। আরে 50 বছর ধরে বঙ্গবন্ধু কবরে আছে, খবর নিতে কি ছেলে? হ্যাঁ, এখন সাদা বন্ধু করতে যাচ্ছে নাকি? এখন সাদা বন্ধু বঙ্গবন্ধুর কবরে নাকি সাদা বন্ধু করবে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে। এদের কি করা উচিত? এই সমস্ত কারণে এরা কোনো সময় সঠিক সিদ্ধান্ত দেয় না। লক্ষ লক্ষ দেখে এর ভিউ লক্ষ লক্ষ। আজকে বলবো তাই, আমি শেষ করি বক্তব্য যে ভয়ের কোনো কারণ নাই। আমার কাছে আশা করেছেন, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখে। আমাকে বাঁচায় আল্লাহ রাখলে, সুস্থ রাখলে, আমি তো জেল থেকেও ভয় পাই না, মৃত্যু থেকেও ভয় পাই না। আমার দ্বারাই পরিবর্তন শুরু হবে। আমি তো টকশো থেকে অ্যারেস্ট হয়েছি, আমার ভয় নেই। আমি টাকের তলায় আমি জন্ডিসে মারা যেতে গেছি, কোনোটাতে ভয় করি না। আমার কথা আমি বলতেই থাকবো। এবং আমার ওখানে 2022 ভোট দিয়েছে, 2217 ভোট, আমি আরো কম দিলে আমি খুশি হতো। এবং আমি বলেছি এই চোরের দল খেলা চুরি করার সময় এটা শিখেও নাই। হ্যাঁ, ও করতে পারতো। ভোট সারা বিশ্ব 10,000 মানুষ ভোট কেন্দ্রে যায়নি, ঠিক আছে। 2200 ভোট দিল বিএনপিকে, ওই নিত 9,000 ভোট, তাতে কি তা তো জিততো। 1 ভোটেও জিতা, 5 লক্ষ ভোটের ব্যবধানে জিতা, এমন জিতায় যেতে যে মানুষ আর বিশ্বাস করে না। এই চোরেরা কিন্তু এই করতে করতে ধরা পড়বে। অতএব একজন দুর্নীতিবাজ, অসৎ, মিথ্যাচারী সরকার কোনো দিনও টিকে থাকতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যখন চুরির আহ্বান শেষ করে চুরির কথা যখন বলে, দুর্নীতির কথা বলে, তখন মনে হয় ওদের মুখটা এত বড় একটা ধানের বস্তা সেটাকে সূচ আছে না, ওই সূচ দিয়ে সেলাই করে দিই। যখন বলে যে আমি গণতন্ত্রের কথা বলে, ভোট ভাতের কথা বলে, তখন মনে হয় ওদের মুখে এমন একটা মোটা কষ্টেপ লাগাই দিই, জীবনের জন্য আর কথা বলতে পারে না মুখ দিয়ে। সেই দিন আমার মনে হয় সামনে আসবে, জনগণ অবশ্যই জাগবে ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কারামুক্ত অবস্থায় জীবনযাপন করবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশে যেদিন ফিরে হবে,
1 লাখ লোকও যাবে না তার জন্য, 10,000ও যাবে না, 5,000ও 500 লোকও যাবে না, কোটি কোটি লোক তারেক রহমানকে অভ্যর্থনা জানার জন্য বিমানবন্দরে যাবে। এরা খালি চেয়ে চেয়ে দেখবে, ইনশাল্লাহ আসতেছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাবিব ভাই। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অনেক কমেন্ট করেছেন, অনেক প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব ভাইকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি মামুন মিয়াকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি দুলাল সিদ্দিক ভাইকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর আসলাম ভাইকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি কিং ফয়সালকে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।